হ্যালো, আমি আম্মি বলছি। আমি তোমাদের আগের ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতাটা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের তার প্রশ্ন উত্তরটা পড়ে শোনাচ্ছি। তোমরা যথারীতি খাতা পেন নিয়ে বসে পড়ো। এই কবিতার তোমরা লাইনগুলো তুলে নাও এবং তার জন্যে কী ধরনের প্রশ্ন আসতে পারে আমি সেগুলোও তোমাদের বলে দিচ্ছি। তারপরে তোমরা আমার কথাগুলো শুনে নাও, আমি যেভাবে বলছি সেটা শুনে নাও, নিয়ে তোমরা যেটা বুঝতে পারছো এবং আমার বলাটা দুটো মিশিয়ে তোমরা ভালো করে কবিতাটার উত্তর লিখে ফেলো। তাহলে বলছি, তোমরাও রেডি হও। ঠিক আছে, শুরু করছি। ওরা কাজ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, প্রশ্ন ও উত্তর। অলস সময় ধারা বেয়ে মন চলে শূন্য পানে ধেয়ে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এর কতে বলছে কি, কবির সময় ধারা অলস কেন? খ, তার মন শূন্য পানে কি দেখতে পায়? গ, মাটির পৃথিবী পানে আঁখি মেলেই বা কবি কি দেখতে পান? ক, কবির সময় ধারা অলস কেন? ওরা কাজ করে কবিতাটির রচয়িতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটি লেখার সময় কবি অনুভব করেন যে তিনি তার জীবনের শেষ ভাগে এসে পৌঁছেছেন। কোনো কিছুতেই তিনি আর উৎসাহ পান না, তাই সবসময় তিনি অবসন্ন থাকেন। এই সময় তো তার মন কিছুটা অতীতচারী হয়ে পড়ে। তার দৃষ্টিপথে অতীতের অনেক ছবি ভেসে ওঠে। তিনি ক্লান্ত দেহে সেই অতীতকে নিয়েই কাল যাপন করেন। মনের প্রেক্ষাপটে এসে উপস্থিত হয় নানা ধরনের ছবি, ইতিহাস। কবি সেই সময় স্রোতে নিজেকে ভাসিয়ে দেন, অবগাহন করেন সেই সুদূর অতীতে। ক্লান্ত অবসন্ন মনের ভাবনা চিন্তায় কাল নির্বাহ করাকেই কবি অলস সময় ধারা বলে বর্ণিত করেছেন। এবার খ, তার মন শূন্যপানে কি দেখতে পায়? কবির মন অতীত ইতিহাসের স্মৃতিচারণা করে। তার মনে ভেসে ওঠে অনেক লোকের, অনেক দলের আনাগোনা এই ভারতবর্ষের মাটিতে। কোনো দল ভারতের বুকে এসেছিল প্রবল জয়ধ্বত ভঙ্গিতে। পাঠানের দল এসে লিখছিল সাম্রাজ্য লোভের আশায়। মোগলেরাও এসেছিল সেই একই আশায়। বিজয় পতাকা উড়িয়ে, জয়স্তম্ভ তৈরি করে তারা তাদের বিজয় ঘোষণা করেছিল। অত্যাচার, অনাচার, নিপীড়ন সহ্য করতে হয়েছিল ভারতবাসীকে। কিন্তু একদিন সেই বিজয়স্তম্ভ ভেঙে পড়ে অবসান হয় সেই অত্যাচারী শাসনতন্ত্রের। সেই বিজয় কীর্তিরও অবসান ঘটেছে। ভারতবর্ষের বুকে তার আর কোনো অস্তিত্ব চোখে পড়ে না। কালের অতল তলে তারা হারিয়ে গেছে। পরবর্তীকালে ইংরেজরা ভারতবর্ষ শাসন করতে এলেও কবি জানেন এই সব দিন কেটে যাবে, ভারতবর্ষে আবার স্বাধীনতার সূর্য উঠবে। গ, মাটির পৃথিবী পানে আঁখি মেলেই বা কবি কী দেখতে পান? কবি যখনই বাস্তবে নেমে এসে পৃথিবীর দিকে তাকান তখনই শুনতে পান পৃথিবীর বুকে শ্রমিক শ্রেণীর কলরব, কর্মমুখর জনতার কলধ্বনি। বহু যুগ থেকে মানুষের প্রয়োজনে দ্রব্য সম্ভার তৈরি করার কাজে ব্যাপৃত থাকে এই শ্রমজীবী মানুষ। তারা কায়িক পরিশ্রম করে মানব সভ্যতার গতিকে সচল রাখে। তারা সর্বদাই কর্মব্যস্ত থাকে। সেই সব শ্রমজীবী মানুষেরা কেউ হয়তো চাষির কাজ করেন, মাঠে মাঠে ধান বোনেন, পাকা ধান কাটেন এবং এভাবেই মানুষের অন্নসংস্থান করেন। কেউ নদীতে নৌকো চালান, মানুষের পারাপারে সহযোগিতা করেন। কারোর বা জীবিকা তাঁতি, কামার, কুমোর, জেলে ইত্যাদি। এরাই পৃথিবীর নাগরিক সভ্যতাকে উন্নত থেকে উন্নততর করে চলেছে। দেশ দেশান্তরে এরাই কর্মজীবনকে চলমান রাখে। অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাব, মুম্বাই, গুজরাটের মতো শহরে এরা নিরন্তর কাজ করে চলেন। কবি মাটির পৃথিবীর এই সব শ্রমজীবী মানুষকেই
বাস্তবে প্রত্যক্ষ করেন। এবার 2 নম্বর, রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ক, রক্ত আঁখি কাদের বলা হয়েছে? খ, রাজছত্র ভেঙে পড়ার অর্থ কী? গ, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি বলতে কি বোঝো? ঘ, জয়স্তম্ভ কি? উম, মূঢ় সম অর্থ তার ভোলে এ কথাটির অর্থ কী? চ, রক্তমাখা অস্ত্র আর রক্ত আঁখি কিসের প্রতীক? ক, রক্ত আঁখি কাদের বলা হয়েছে? রক্ত আঁখি বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওরা কাজ করে কবিতায় উন্মত্ত জয়োদ্ধত রক্তপিপাসু সাম্রাজ্যবাদী শক্তিকেই বুঝিয়েছেন। রক্ত আঁখির প্রকৃত অর্থ ক্রুদ্ধ দৃষ্টি। সমাজ ব্যবস্থাকে সচল রাখার জন্য শ্রমজীবী মানুষের বিচিত্র কর্মোদ্যোগ আর অন্যদিকে সেই সমাজ ব্যবস্থা বা সভ্যতাকে ধ্বংস করার জন্য সাম্রাজ্যবাদী শক্তির বিপুল আগ্রাসন এবং তার নিষ্ফলতা, এই দুদিকে দুরকম হয়ে চলেছে। একদিকে সমাজ ব্যবস্থা সচল রাখার জন্য চেষ্টা, আরেকদিকে সাম্রাজ্যবাদী শক্তির বিপুল আগ্রাসন। প্রকৃতপক্ষে রক্ত আঁখি বলতে সাম্রাজ্যলোভীদের রক্তচক্ষুর কথা বলা হয়েছে। রাজছত্র ভেঙে পড়ার অর্থ কী? কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অতীতের অভিজ্ঞতায় দেখতে পান এক সাম্রাজ্যের পতন বা ধ্বংসের ওপর আরেক সাম্রাজ্য গড়ে ওঠে। এভাবেই ভাঙা গড়া চলতেই থাকে। রাজার মাথার উপর রাজছত্র ভেঙে পড়ে, সিংহাসন ধুলোয় মিশিয়ে যায়। যে বিজয়স্তম্ভ গড়া হয়েছিল বীরত্বের ইতিহাস ঘোষণা করার জন্য, সেও পড়ে থাকে অনাদরে অবহেলায়, সেও হারায় তার গৌরব। সাম্রাজ্যের এই ভাঙা গড়া আবহমান কাল থেকেই চলতে থাকে। গ, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি বলতে কি বোঝো? সাম্রাজ্যের এই ক্ষণস্থায়িত্ব, শক্তির চূড়ান্ত নিষ্ফলতা সবই কালস্রোতে বিলীন হয়ে যায়। রক্তমাখা অস্ত্রধারীর দল, যারা হিংসায় উন্মত্ত হয়ে সাধারণ মানুষের ওপর নির্মম অত্যাচার করে কালের অমোঘ নিয়মে, তারা অবলুপ্ত। কবি তাঁর অতীতের অভিজ্ঞতা থেকে এই উপলব্ধিতে উপনীত হন। তিনি জানেন এই ধরনের বর্বর নির্মম শক্তির ওঠা পড়া স্থান প্রায় একমাত্র শিশুপাঠ্য কাহিনীতে। ইতিহাসের স্তূপে চাপা পড়ে যায় তারা। মানুষের মনে আর এসবের কোনো স্থান থাকে না। রাতের পরে যেমন দিনের আবির্ভাব ঘটে, রাতের অন্ধকার মুছে গিয়ে মানুষ নতুন সকালকে বরণ করে নেয়, তেমনি অতীতের সাম্রাজ্যলোভী ব্যক্তিদের রক্তচক্ষু, বর্বরতা, নিপীড়নের কাহিনীও মুছে যায় পৃথিবীর বুক থেকে। ঘ, জয়স্তম্ভ কি? জয়স্তম্ভ বলতে বিজয়স্তম্ভ বা কীর্তিস্তম্ভকে বোঝায়। কোনো দেশ জয় করার পর সেই সাম্রাজ্যবাদী শক্তি তাদের বিজয়কে সগৌরবে ঘোষণা করার জন্য এই জয়স্তম্ভ বা কীর্তিস্তম্ভ স্থাপন করেন। তাদের অহংকারের প্রকাশ থাকে এই কীর্তিস্তম্ভে। বহু অর্থ ব্যয়ে নির্মিত হয় এই স্তম্ভ, কিন্তু কালের অমোঘ নিয়মে সেই সাম্রাজ্যবাদী শক্তির হয় অবসান, আবার নতুন শক্তির আগমন ঘটে, আর তাদেরই নির্মিত জয়স্তম্ভের গৌরব হয় মলিন। অনাদরে অবহেলায় তারা পড়ে থাকে পথের পাশে। মূঢ়সম তার অর্থ তার ভোলে, অর্থ কী? যে রাজা বা শাসক তাদের বীরত্বের স্মারক হিসেবে জয়স্তম্ভ নির্মাণ করেন, তারা ভুলে যান যে কালস্রোতে তাদের রাজত্বেরও অবসান ঘটবে, আর সেই জয়স্তম্ভের আর কোনো কদর থাকবে না। কিছু জয়স্তম্ভ হয়তোবা বিধ্বস্ত হবে, আবার কিছু জয়স্তম্ভ বোবা অর্থহীন পাথরের মতো একপাশে দাঁড়িয়ে থাকবে অনাদরে অবহেলায়। তাদের খ্যাতি লোকে বিস্মৃত হবে। সেই জয়স্তম্ভগুলি বা তাদের ভগ্নাবশেষগুলি দাঁড়িয়ে থাকবে অতীতের বিস্মৃত কাহিনী নিয়ে, আর মনে করিয়ে দেবে তাদের মূঢ়তার, অসারতার স্বাক্ষর হিসেবে। এবার হচ্ছে চ, রক্তমাখা অস্ত্র আর রক্ত আঁখি কিসের প্রতীক? কবি সুদূর অতীতের ইতিহাসে চোখ মেলে দেখেন যে ইংরেজ শক্তি আসার আগে এই ভারতবর্ষ আগ্রাসন করেছিল শক, হুন, পাঠান, মোগল, এসব সাম্রাজ্যলোভী শক্তি। তারা ভারতবর্ষে রাজত্ব করেছে অনেক দিন। ভারতবাসীরা হয়েছে অত্যাচারিত,
নির্মম অস্ত্রাঘাতে ভারতবাসীর রক্তে রাঙা হয়েছে আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষের সভ্যতা হয়েছে পদদলিত। তাদের বর্বর আচরণে জন্ম নিয়েছে সন্ত্রাস। রক্তমাখা অস্ত্র আর রক্ত আঁখি সেই সব সাম্রাজ্যলোভী মানুষদের নির্মমতার বর্বরতার প্রতীক। এবার আসছি 3 নম্বরে। শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। ক, ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? খ, সাম্রাজ্যের ভগ্নশেষ কথাটির কিসের ইঙ্গিত বহন করে? গ, ওদের এভাবে কাজ করে চলার তাৎপর্য কী? ঘ, জীবনের মহামন্ত্রধ্বনি বলতে কী বোঝো? উম, কোন কোন সাম্রাজ্যের ভগ্নাশেষ পরিণত হওয়ার কথা বলা হয়েছে? চ, কিভাবে সেগুলি সমাপ্তির পথে এগিয়ে গেছে। ক, ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? কবি রবীন্দ্রনাথ ঠাকুর আরব্য কাব্যগ্রন্থের ওরা কাজ করে কবিতায় ওরা বলতে পৃথিবীর সকল স্তরের শ্রমজীবী মানুষদের কথা বলেছেন। এইসব মেহনতি মানুষের কর্মসাধনায় পৃথিবীর সভ্যতার ইতিহাস রচিত হয়। এরাই পৃথিবীর সভ্যতার ধারক ও বাহক। তাদের নিরন্তর কর্মধারা চলতে থাকে আবহমান কাল ধরে। খ, সাম্রাজ্যের ভগ্নশেষ কথাটি কিসের ইঙ্গিত বহন করে? ভারতবর্ষের ইতিহাস পড়লে দেখা যায় বহু সাম্রাজ্যলোভী শক্তি ভারতবর্ষে রাজত্ব চালিয়েছে। শক, হুন, পাঠান, মোগল দলের সাম্রাজ্য বিস্তার করেছে এই ভারতবর্ষে। তাদের নির্মমতা বর্বরতার কথা সকলেরই জানা। কিন্তু সেসব শাসনকাল খুব বেশি দিন স্থায়ী হয়নি। কালের অমোঘ নিয়মে তারা বিলীন হয়ে গেছে। এদের উত্থানের সঙ্গে সঙ্গে একের উত্থানের সঙ্গে সঙ্গে অন্যের পতন ঘটেছে। কবি যখন এই কবিতাটি রচনা করেন তখন ভারতবর্ষে ইংরেজ শাসন চলছে। তাদের অত্যাচারে ভারতবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। কিন্তু কবি জানেন এই ইংরেজ শাসনেরও স্থায়িত্ব বেশি দিন নয়। ঠিক যেমন পাঠান, মোগল, শক, হুন দলের অতীত স্মৃতি, কিছু বিজয়স্তম্ভের অনাদর অবহেলায় পড়ে থাকা, এসবের মতোই সব সাম্রাজ্যবাদী শক্তিরই নিষ্ফলতা বা ভগ্নাশেষ ধুলোয় পড়ে থাকে। সাম্রাজ্যবাদীর শক্তির ক্ষণস্থায়িত অর্থহীনতাকে সাম্রাজ্যের ভগ্নাশেষ বলা হয়েছে। এবার হচ্ছে গ, ওদের এভাবে কাজ করে চলার তাৎপর্য কী? পৃথিবীর সভ্যতাকে গতিশীল রাখার মন্ত্রে দীক্ষিত শ্রমজীবী মানুষেরা। বহু যুগ ধরে মানুষের প্রয়োজনীয় দ্রব্য সম্ভার তৈরির কাজে ব্যাপৃত থাকে এরা। গ, জীবনের মহামন্ত্রধ্বনি বলতে কী বোঝো? অজস্র মেহনতি মানুষের কলরবে মুখরিত থাকে পৃথিবী। শত বাধা বিপত্তি বা প্রতিকূল পরিবেশেও তারা তাদের কর্মযোগ্য থেকে বিরত হয় না। পরিশ্রমই তাদের জীবনের মূল মন্ত্র। কর্মই ধর্ম, এই মূল মন্ত্রে তারা দীক্ষিত। তাদের কায়িক পরিশ্রমে মানব সভ্যতার গতি সচল থাকে। খেতে, খামারে, কলকারখানায়, ধান খেতে, নৌকোর দাঁড় টেনে তারা কর্মচাঞ্চল্যে মুখর থাকেন। এই কর্মমুখরতা, কর্মসাধনাই তাদের জীবনের মহামন্ত্র। অতি নিঃশব্দ গতিতে শ্রমজীবী মানুষেরা দেশকে, সমাজকে, সংসারকে সচল রাখে। তাদের জীবনের এই মহামন্ত্রধ্বনি কবি তার কানে শুনতে পান। কোন কোন সাম্রাজ্যের ভগ্নাশেষে পরিণত হওয়ার কথা বলা হয়েছে? ভারতবর্ষের ইতিহাসে জানা যায় সুদূর অতীত থেকে স্বাধীনতার আগে পর্যন্ত অনেক সাম্রাজ্যলোভী শক্তি ভারতবর্ষের বুকে রাজত্ব করে চলেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল শক, হুন, পাঠান, মুঘল ও ইংরেজরা। তবে কোনো সাম্রাজ্যবাদী শক্তিরই স্থায়িত্ব কিন্তু বেশি বছরের নয়। একের উত্থানের সঙ্গে সঙ্গে অপর শক্তির পতন অবশ্যম্ভাবী, আর এসব শক্তির পরিণামই হল ধ্বংস। চ, কিভাবে সেগুলি সমাপ্তির পথে এগিয়ে গেছে? বহুদর্শী কবি দুই বিপরীত চিত্রের মূল্যায়ন করেছেন খুব সাবলীলভাবে। একটি সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে আরেকটি সাম্রাজ্যের উত্থান ঘটে। এভাবেই ভাঙা গড়ার মধ্য দিয়ে রচিত হয় ভারতবর্ষের ইতিহাস। সাম্রাজ্যলোভী শক্তিদের অত্যাচার, নির্মমতা, বর্বরতা সবই নিষ্ফল বা অর্থহীন হয়ে যায় কালস্রোতে। রাজার মাথার ওপর রাজছত্র ভেঙে পড়ে, সিংহাসন ধুলোয় মিশে যায়, জয়স্তম্ভ হারায় তার গৌরবের ইতিহাস কালের অমোঘ নিয়মে। এভাবেই কালচক্রে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় প্রবল পরাক্রমী সাম্রাজ্যলোভী শক্তিরা।
শুধু চিহ্ন রেখে যায় তারা ইতিহাসের পাতায়। এভাবেই সমাপ্তির পথে চলে যায় তারা। অতীতের গহ্বরে স্থান পায় তাদের কার্যকলাপ। তারপরে আসছি 4 নম্বর কোয়েশ্চেন। সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। ক, কোন কবির লেখা কোন কবিতার অন্তর্গত? খ, মহাশূন্য কিসের প্রতীক? গ, ছায়া আঁকা কোন ছবির কথা বলা হয়েছে? ক, কোন কবির লেখা কোন কবিতার অন্তর্গত? আলোচ্য অংশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আরোগ্য কাব্যগ্রন্থের ওরা কাজ করে কবিতার অন্তর্গত। অসুস্থ শরীরে খোলা জানলার মধ্যে দিয়ে নীল আকাশ দেখতে পেয়ে কবির মনে পড়ে যায় সুদূর অতীতের কথা। সেই অতীতের সব দৃশ্যগুলোই তার চোখে ভেসে ওঠে ছায়া আঁকা ছবির মতো। খ, মহাশূন্য কিসের প্রতীক? মহাশূন্য পথের প্রকৃত অর্থ হচ্ছে আকাশপথ, যা আমাদের কল্পনার চোখে ধরা পড়ে। এই মহাশূন্য পথে চাঁদ, তারা, সূর্য, নক্ষত্রের সবসময় আনাগোনা। পৃথিবী এবং সব গ্রহকে কক্ষপথে চালনা করে চলেছেন এক অদৃশ্য শক্তি। তবে এই যাত্রাপথের কোনো কিছু আমাদের সাধারণের চোখে দেখা যায় না। এই পথ ধরেই সময়ের সারণী বেয়ে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ আসে মানব জীবনে। এই যাত্রাপথে না আছে কোনো ধুলো, না আছে কোনো শব্দ। মহাশূন্যের পথে মহাকালের এই অনন্ত যাত্রাপথের প্রতীক। গ, ছায়া আঁকা কোন ছবির কথা বলা হয়েছে? কবির মন অতীতচারী। তিনি মানুষ চোখে ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া অনেক ঘটনার ছবি প্রত্যক্ষ করেন ভারতবর্ষের বুকে রাজত্ব করা সাম্রাজ্যলোভী শক্তিদের। খুন, পাঠান, মোগল শক্তির হাতে ভারতের মানুষের নিপীড়নের কাহিনী। মানব সভ্যতার বুকে রক্তপিপাসু শক্তির আবির্ভাব। শত সহস্র মানুষের সবের ওপর গড়ে ওঠা এক একটি সাম্রাজ্যের কথা। কিন্তু কালের অতল তলে তারা বিলীন হয়ে যায়। কবির চোখে শুধু প্রতিভাত হয় সেই ছায়া আঁকা কলঙ্কিত কাহিনীর ছবি। তিনি প্রত্যক্ষ করেন বর্বর শক্তির ক্ষণস্থায়িত্ব, নিষ্ফলতার চিত্র। মহাকালের যাত্রাপথে তারা আজ অবলুপ্ত। কেবলমাত্র কবির সত্য দৃষ্টিতেই তা উদ্ভাসিত হয়ে ওঠে ক্ষণকালের জন্য। এবার আসছি 5 নম্বর প্রশ্ন। জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল। ক, কার পথ দিয়ে কাল বয়ে যাবে? খ, কাল বয়ে যাবে কথাটির তাৎপর্য কী? গ, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল অর্থ কী? ঘ, কবি কিভাবে এই বিশ্বাসে উপনীত হয়ে যান? উম, মানব সভ্যতার ইতিহাসে সাম্রাজ্যলোভীদের ভূমিকা কী? চ, শেষ পর্যন্ত কারা ইতিহাস রচনা করে? ক উত্তর, পাঠান মোগল সাম্রাজ্যের শেষে। ক হচ্ছে কার পথ দিয়ে কাল বয়ে যাবে। পাঠান মোগল সাম্রাজ্যের শেষে ভারতবর্ষে আবির্ভাব ঘটেছে বলশালী ইংরেজদের। তারা ভারতবর্ষে তাদের সাম্রাজ্য বিস্তার করে চলেছে। বিদেশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে বিদেশি পণ্য সেনাবাহিনীতে ছেয়ে গেছে ভারতবর্ষ। কিন্তু কবি তার অতীত অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন যে এসবেরও আয়ুষ্কাল শেষ হতে চলেছে। মহাকালের অমোঘ বিধানে ইংরেজ শক্তিও চলে যেতে বাধ্য হবে। ঠিক যেমন করে পূর্বের সাম্রাজ্যলোভী শক্তির আর কোনো অস্তিত্ব নেই, তেমনি করে কালো চক্রের তলায় চাপা পড়ে যাবে ব্রিটিশেরা। খ, কাল বয়ে যাবে কথাটির তাৎপর্য কী? কবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশূন্যের গতিবিধি প্রত্যক্ষ করেন মানস চক্ষে। তিনি প্রত্যক্ষ করেন মহাকালের অনাদি অনন্ত গতিপথ। যে গতিপথ বা যাত্রাপথ বর্তমান হয়ে যায় অতীত, ভবিষ্যৎ হয়ে যায় বর্তমান, সেই কালস্রোতের চলমান গতিকেই তিনি কাল বয়ে যাবে বলে উল্লেখ করেছেন। গ, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল এর অর্থ কী? কবি বিশ্বাস করেন চিরদিন কখনো এক সুরে বাঁধা থাকে না। সুখের পর দুঃখ এবং দুঃখের পর সুখ আসতে বাধ্য। প্রাকৃতিক নিয়মে যেমন রাতের পর দিন আসে, তেমনি অসময়ের পর সুসময় আসবেই। তাই তিনি ভারতবর্ষের বুকে সাম্রাজ্যলোভী শক্তির রণহুঙ্কারে বিচলিত হন না। তিনি জানেন কালের অমোঘ নিয়মে এইসব সাম্রাজ্যলোভী শক্তি ভেসে চলে যেতে বাধ্য হবে। মহাকাল তার যাত্রাপথে তার কালচক্রে এইসব শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। দাম্ভিকতারও মৃত্যু ঘটায় কাল। মহাকালের দুর্জয় স্রোত
নিশ্চিহ্ন করে দেয় তাদের অস্তিত্ব। ঘ, কবি কিভাবে এই বিশ্বাসে উপনীত হয়ে যান? কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রাকৃতিক পরিবেশে অবসর কাটানোর সময় ওরা কাজ করে কবিতাটি রচনা করেন। তিনি তখন একটু সুস্থ হয়েছেন, তার মনের আকাশেই অতীত ঘটনার আসা যাওয়া। তার মনে পড়ে এই ভারতবর্ষে অনেক সাম্রাজ্যলোভী শক্তির উত্থান ও পতন। কবি তার সেই অতীত অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্তে উপনীত হন যে কালের অমোঘ বিধানে এক শক্তির উত্থানের সঙ্গে সঙ্গে তার পতনও অবশ্যম্ভাবী। তাই তিনি ইংরেজদের ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করতে দেখেও এতটুকু বিচলিত না হয়ে ভাবেন এই ইংরেজ শক্তিরও পতন আসন্ন। যদিও কবিগুরু তার জীবদ্দশায় স্বাধীন ভারতবর্ষ দেখে যেতে পারেননি, কিন্তু তার দৃঢ় বিশ্বাস বাস্তবায়িত হয়েছে। মানব সভ্যতার ইতিহাসে সাম্রাজ্যলোভীদের ভূমিকা কী? মানব সভ্যতার ইতিহাসে সাম্রাজ্যলোভীদের সেভাবে কোনো ভূমিকা নেই। তাদের রণদামামা, জয়রথ, জয়স্তম্ভ, রাজছত্র সবই অতীতের এক অধ্যায়ের মতো নীরবে অবস্থান করেছে। যে গরিমা বা যে রণহুঙ্কারের মাধ্যমে তারা মুখরিত হয়েছিল তার সবটুকুই কালের গহ্বরে বিলীন হয়ে গেছে। শুধুমাত্র শিশুপাঠ্যের কাহিনীতে তাদের সেই শাসন ব্যবস্থার কথা লিপিবদ্ধ করা আছে। মানুষের মনে তারা কোনোদিনই জায়গা পায়নি। চ, শেষ পর্যন্ত কারা ইতিহাস রচনা করে? শেষ পর্যন্ত ইতিহাস রচিত হয় মানুষের হাতেই। শ্রমজীবী মানুষেরা তাদের নিরলস প্রচেষ্টায় মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যান। তাদের কর্মসাধনা, তাদের কর্মব্যস্ততা সমাজকে উন্নত থেকে উন্নততর করতে সাহায্য করে। দেশ দেশান্তরে শ্রমজীবী মানুষের কর্মজীবন চলমান থাকে। তাদের কৃতিত্ব বা সাফল্যকে কোনো কিছুতেই আবদ্ধ করা যায় না। তারাই পৃথিবীকে শস্য শ্যামলা করে মানুষের মুখে অন্ন যোগায়। বাসস্থান, পরিবহন সব কিছুই নির্মিত হয় তাদের হাতে। এক কথায় বলতে গেলে এই শ্রমজীবী মানুষেরাই পৃথিবীর ধারক ও বাহক হয়ে ইতিহাস রচনা করে। আজকে তাহলে তোমাদের পুরোটাই আমি বলে দিলাম, এই কোয়েশ্চেন আনসারগুলো আলোচনা করলাম, তোমাদের বলে দিলাম। তোমরা নিজেরা আরেকবার সেটা ভালো করে শুনে নাও। আর তোমরা নিজেরা যেগুলো ভাবনা চিন্তা করেছো সেই সবটুকু মিলিয়ে তোমরা সুন্দর করে প্রশ্ন উত্তরটা লিখে ফেলো। আশা করি অসুবিধে হবে না। আর যদি কোনো অসুবিধে হয় তাহলে তোমরা কমেন্টস বক্সে লিখে জানিও, আমি তোমাদের সহযোগিতা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।